মাজারে হামলায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। স্বাভাবিক প্রক্রিয়ায় দেশ না চলার অভিযোগ। মাজার তারপর এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন, এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা খতিয়ে দেখছে সরকার। লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বে বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। সমাজে অস্থিরতা অনিশ্চয়তা দূর হওয়ার আশা। নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর। গণপরিষদের দাবিতে অটল এনসিপি। ভোটের আগে আলোচনায় সমাধান চায় জামাত। নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। আর দুদিন পর ডাকসু নির্বাচন। শেষ সময়ে তুঙ্গে প্রচারণা, আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা। লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত অন্তত ৫ জন, আহত ১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। এবং একই পদে বাংলাদেশের পারিশ্রমিক ১ লাখ আর ভারতীয় কর্মকর্তার ২৫ লাখ টাকা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বেতন বৈষম্য সহ নানা অনিয়ম পেয়েছে দুদক, খতিয়ে দেখতে তদন্ত। মাজার ভাঙাসহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সম্পর্ক দেখছেন বিএনপি নেতারা। তারা বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি তাদের। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। মাজার খানকা শরীফে হামলা, কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলা, রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বাড়ছে উদ্বেগ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাজার ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার তারপর খানকা এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন, এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে দুপুরে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির আলোচনায় যোগ দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সচিবালয় ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্টের দোসরদের না সরানোকে দায়ী করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মানে নির্বাচনের জন্য তার ফাঁসি হওয়া উচিত, গণহত্যার জন্য তার ফাঁসি হওয়া উচিত, মানে এই যে ব্যাংক ডাকাতির জন্য তার ফাঁসি হওয়া উচিত। আমি মোটা দাগের বলছি, এই দেশটাকে একের ফোকলা বানিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা। যে কোনো ভাবে তাকে দেশে ফেরত আনতে হবে এবং বিচার করে তার সাজা কার্যকর করতে হবে। ব্যাংক লুট এবং হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতেই হবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
মাজারে হামলা এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় মব আর রাজনৈতিক কর্মসূচির পার্থক্য বোঝার আহ্বান জানান উপদেষ্টা। এদিকে ফ্যাসিবাদ ফেরার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পিডিবিএফ এর অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। রাজবাড়িতে পোড়ানোর ঘটনা নিন্দনীয় মন্তব্য করে বলেন, মব এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বেও বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, যেসব মহল ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে সকালে নাটোরের ভবানীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শিল্পগৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান বলে সতর্ক করেন তিনি। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে, সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, সেই নির্বাচনেরও ঘোষণা এসেছে। ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবারে ঈদে মিলাদুন্নবীর খবর। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে পরিণত হয় জনসমুদ্রে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুখে রাসূলের শানে দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা। মহামানবের প্রতি ভালোবাসায় লাখো প্রেমীর সমাগম। শনিবার চট্টগ্রাম নগর জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্ন জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। এদিন সকালে পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে বহন করা কাছে ঘেরা গাড়িটি ১৬ শহর খানকা থেকে বের হয়। এটি যখন মুরাদপুর পৌঁছায় তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপান মানুষের স্রোত নামে নগর জুড়ে। জিকির আজকার, নবীর উপর দরুদ ও সালাম ছাড়া আর কিছু সকল জাতি আজকে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। মুরাদপুর ২ নম্বর গেট, জিসি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা ৪ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় ছিল মোটরসাইকেল র্যালি। রাস্তার দুপাশে ঢল নামে মানুষের। আমাদের রসুলের মেসেজ হচ্ছে শান্তি, মানবতা। আমাদের বাংলাদেশে যেন এই শান্তি মানবতাটা ফিরে আসে। প্রত্যেক মুসলমানের জন্য সবচাইতে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। শান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। আজকে আমরা মানবিক অধিকার বলতেছি যে হুজুর বলছেন আগে এইটা প্রবর্তন করে গেছেন আবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবসময় শান্তির কথা বলি, আমাদের হুজুর কেবলাও সেই মেসেজ দিয়েছে। ইনশাআল্লাহ গত ৫৪ বছর ধরে জামিয়া থেকে, আঞ্জুমান থেকে সেই মেসেজ কিন্তু শুধু এই দেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রাসূল পাক আসেন জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার বিষয়, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। ইচ্ছে থাকলে উপায় হয়। এই বাংলাদেশে রাসূল পাকের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি जिस तरह एक उम्मत की आपने शिराज़ाबंदी की, जिस तरह एक पूरी उम्मत को यकजा किया और पूरी इंसानियत के लिए मिसालें कायम की। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ১৯৭৪ সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল আয়োজন। আল্লাহ
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, যে একজনকে রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। কোরআনের এই আয়াতকে অনুসরণ করে চলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে যশনের জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 6 জন। দুপুর 12:30টার দিকে নগরীর মুরাদপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 10টার দিকে 16 শহর খানকা থেকে যশনের জুলুসের র্যালি বের করা হয়। নানা সড়ক ঘুরে 12:30টার দিকে মুরাদপুরে এসে খানকা শরীফে প্রবেশ করে। এ সময় মানুষের ঢল নামে, গাদাগাদির কারণে চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 6 জন। নিহত সাইফুল আলমের বাড়ি নগরীর কালামিয়া বাজারে, আর আইয়ুবের বাড়ি পটিয়া উপজেলায়। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা 2 জন মারা গেছে, একজনের নাম আইয়ুব, তার বাড়ি বাচ্চা ছেলে গেছিল এখানে মানুষের ভিড়ে, এখানে কি চাপ কি হয়েছে সেটা জানি না। চাপের মধ্যে সবাই শুয়ে পড়ছে। এখানে তো প্রায় 10-12 জন আপনার আহত আসছে, 2 জন মারা গেছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, যশন জুলুসের র্যালি যখন শেষ হচ্ছে ঠিক সেই সময়ে কিন্তু নগরীর মুরাদপুর এলাকায় চাপা পড়ে, অর্থাৎ গাদাগাড়ি এবং চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, যেটি পদদলিত হয়ে বলা যায়। এটি হচ্ছে ঠিক 12:30টার দিকেই। আপনাকে জানিয়ে রাখি, সকাল 10টার দিকে এই যে যশন জুলুসের র্যালি বের হয়, যেখানে 10 থেকে 20 লাখের মানুষের জমায়েত হয়েছে যে র্যালিতে, সেই র্যালিটি 10টায় ঠিক সময় বের হয়েছে এবং সেই মুরাদপুর হয়ে 16 শহর 2 নাম্বার গেট এবং জিসি হয়ে আবার মুরাদপুর হয়ে আবার 16 শহরে যখন মুরাদপুর আসে, ঠিক সেই সময় কিন্তু মোড়ের মধ্যে একটা চাপা পড়ে, অর্থাৎ দমভান মুসলমান যারা আসছে চাপা পড়ার কারণে কিন্তু ঠাসাহাসির মধ্যে পড়ে যায় এবং সেখানে কিন্তু 2 জনকে এখানে আনার সময় কিন্তু প্রতিমধ্যে 2 জন মারা যায়, কিন্তু পরবর্তীতে মেডিকেল আনার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একজনের নাম সাইফুল আলম, তার বাড়ি কালামি বাজার, একজন আইয়ুব, তার বাড়ি পটিয়া, এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন, 6 থেকে 7 জন আহত হয়েছে। তাদেরকে কিন্তু এখানে বিভিন্ন ওয়ার্ড তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই বিষয়টাকে একটু মর্মান্তিক বলা যায়। আসলে যশন এই জুলুসে আসলে আয়োজনে যেহেতু লাখো মানুষের ভিড় ছিল, সেই ক্ষেত্রে হয়তো যেখানে মোড় ছিল, যেখানে মানুষের জটলার কারণে অর্থাৎ গাদাগাদি করে ঢোকার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। কারণ খানকাতে ঢোকার সময় এই ঘটনাটি ঘটেছে। পুরো 10টা থেকে 12টা পর্যন্ত যে র্যালি সেটি সুষ্ঠুভাবে হচ্ছিল, কিন্তু খানকাতে ঢোকার সময় এখানে 2 জনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানে যারা আঞ্জুমান রহমানী সুন্নিয়া ট্রাস্ট সহ বিভিন্ন যারা এই আয়োজন করেছে, সেখান থেকে অনেকে কিন্তু এখানে এসেছেন তাদেরকে দেখার জন্য। তবে এখানে স্বজনদের আমরা দেখেছি, অনেকে কান্নাকাটি আমরা দেখেছি, এবং সাইফুলের বোনের আমরা কান্না দেখেছি, হাজারি দেখেছি। এবং এখানে যারা আহত হয়েছে বেশ কয়েকজনকেও সাথে আমরা আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বিষয়টি বলেছেন। ঠিক মুরাদপুরে কিন্তু খানকা শরীফের দিকে র্যালি শেষ করে ঢোকার পথে কিন্তু চাপে পড়ে কিন্তু এই 2 জনের মৃত্যু হয়, সাইফুল এবং আইয়ুবের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। মানবতার মহান শিক্ষক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও বিদায়ের দিনটি স্মরণে রাজধানীতে বর্ণাঢ্য যশনে জুলুস পালিত হয়েছে। ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। তারা বলেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র মহানবীর আদর্শ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগানে মুখর চারদিক, হাতে লাল সবুজ পতাকা আর কালেমা খচিত ঝান্ডা।
12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারির উদ্যোগে আয়োজন করা হয় জশনে জুলুস। শনিবার বেলা 11টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে থেকে আবার একই স্থানে শেষ হয়। অংশগ্রহণকারীরা বলছেন, বিশ্বনবীর ভালোবাসায় শান্তিতে থাকুক সমগ্র উম্মাহ। দয়াল নবীকে পেয়ে অনেক খুশি উদযাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে আমাদের জন্য রহমত, বরকত। তিনি হচ্ছে দুজাহানের বাদশা। আমার দয়াল নবীর আগমন আজকের এই দিনে 18,000 মাতৃকা সৃষ্টির রহমত স্বরূপ আমার আল্লাহর হাবিব রহমতুল্লাহ লিল আলামিন এসেছেন। প্রিয় নবীর আগমনে আমরা খুশি, আনন্দিত। সেই হিসেবে আমরা জুলুসে আসছি, ভালো লাগতেছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর দর্শনের কথা উল্লেখ করে আয়োজকরা বলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে অনুসরণ করতে হবে রাসূলের আদর্শ। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনুমোদন পাওয়া সত্ত্বেও অনেকে যারা আজকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জশ্নে জুলুস নিয়ে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করেন, তাদেরকে বলবো হিংসা বিদ্বেষ নয়, নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা প্রত্যেক উম্মতের জন্য এটা অত্যন্ত ফরজ। ওনার আখলাকুন নবী এবং আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মানুষ যেন হানাহানি কাটাকাটির পথ পরিহার করে শান্তি সম্প্রীতির যে মর্মবাণী ইসলাম যে শিক্ষা আমাদের দিয়েছে সেটাই যেন আমরা সারা পৃথিবীতে যেন প্রতিষ্ঠিত করতে পারি। মানবতার মুক্তির দেশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ গঠন করেছিলেন যেখানে ছিল না বৈষম্য আর অমানবিকতার গল্প। তাই তো ইসলামী চিন্তাবিদরা বলছেন, শুধু তার স্মরণে বিভিন্ন আয়োজন করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং অনুসরণ করতে হবে তার রেখে যাওয়া পথ। এছাড়া জাতীয় প্রেস ক্লাব থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন। রাজধানীর মোহাম্মদপুরে 12ই রবিউল আউয়ালের পদযাত্রার আয়োজন করে সেহাবিয়া দরবার শরীফ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। পাওনা টাকা দেওয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মব তৈরি করে নিহতের ছেলেকে পুলিশের সোপর্দ, গুরুতর আহত ভাগিনা। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিবাচক হলেও নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে লাগবে গণপরিষদ ভোট। জামাত বলছে, নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যু। যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসান ওয়ালির প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি। যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন, বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে। আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধান হচ্ছে যেভাবে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটি আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে।
গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে, তো এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খুসরো মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। সাক্ষাতের সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় কাজ করতে প্রতিশ্রুতি দেন। দুদিন পরই ডাকসু নির্বাচন, কাল শেষ হচ্ছে প্রচারণা। তাই শেষ সময়ে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইতে যাচ্ছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। অপপ্রচার ও সাইবার বুলিং সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থীর। আর নানা জরিপের মাধ্যমে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থীর। ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাই ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। শনিবার সকাল থেকেই প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। আজকে এবং আগামীকাল আমাদের সর্বশেষ দিন প্রচারণার, তাই আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। 8টা থেকে প্রচারণা চালাচ্ছি, খুবই ভালো সাড়া পাচ্ছি, মেয়েদের কাছে খুব ভালো রেসপন্স পাচ্ছি। যেহেতু আমি স্বতন্ত্র পদে লড়ছি, আমি কোনো প্যানেলে নেই, সো আমাকে আসলে শেষ 2 দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নারী বান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আচরণবিধি লঙ্ঘন ও নারীদের সাইবার বুলিং এর ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জোনে ভাগ করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ছাত্রদল প্রার্থী। নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। অপপ্রচার ও উপহার দেয়া সহ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে জানিয়ে নানা জরিপের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ করেন তিনি। আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন যারা পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ রাখবেন, খোঁজ নেবেন তাদের অতীত কার্যক্রম, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতের ভীষণ এগুলো জেনেই আসলে তাদেরকে ভোট দিবেন। আর শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণায় আসেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। নিরুৎসাহিত করতেই নারী হলের ভোট কেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। তো মঙ্গলবার দিন যদি এই সামনের এরিয়াটাতে জ্যাম থাকে তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েতমুচি এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। রোববার রাত পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের প্রচারণা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন সামনে রেখে দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন তারা। দুপুরে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন সংগঠনটির ভিপি প্রার্থী শেখ সাদি ও জিএস পদ বৈশাখী।
বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেল জয়ী হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং পরিবহন সংকট দূর করার প্রতিশ্রুতি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। আজকেও জানাচ্ছি, এই যে ভোট কেন্দ্র হলগুলো কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গা রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কিংবা প্রয়াস বলে আমরা মনে করি। এই একটা বিষয়। আর প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত সময় থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। 19 সালে ক্যাম্পাসে এসে যেই কোনো কাজ, ছোট কাজ বড় কাজ, যেই কোনো কাজে শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়িয়েছি। একটা উদ্দেশ্য ছিল যে এই যে আমরা এসেছি, কিন্তু আমরা দেখেছি 19 সালে যখন আমি আসি, আমার এই হলটা ঠিক 71 হলটা, আমি ঢাকা কলেজে পড়তাম। ঢাকা কলেজে পড়ার সময় এই জায়গাটা এসে বসে থাকতাম, যখন মাঝে মাঝে পড়ার খেয়ে হারিয়ে ফেলতাম। এখান থেকে এসে রাত্রেবেলা একটু দেখে শুনে যেতাম, আবার মনোবল বাড়িয়ে আবার যেতাম। কিন্তু অনেক স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আমাদেরকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসে, অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে, কিন্তু স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরাই। কিন্তু আপনি জানেন, এই যে এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি থাকতে হয়। আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড সিস্টেম চালু করা। কারণ আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয়। বাই কালচার, প্রটোকল কালচার, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয়। হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে। হল প্রশাসন যখনই যাওয়া হয়, তখনই বলে তোমার এলাকার কোন ব্যাস তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আর একটা বিষয়, সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচনে প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। জয়, ডাকসু নির্বাচনের অষ্টম দিনে, প্রচারণার এই অষ্টম দিনে আজকে কিন্তু নির্বাচন অনেকটা ঢিমের তালে চলেছে। কারণ আজকে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি ছিল, যার কারণে কার্যক্রম বন্ধ ছিল। এর পাশাপাশি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বেলা 1:45টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে বাংলাদেশ ছাত্র দলের যে জাহাঙ্গীরনগর শাখার যে প্যানেল ঘোষণা করেছে, সেই প্যানেলের পক্ষ থেকে একটি ইশতেহার ঘোষণা করা হয়েছে। সেই ইশতেহারে মূলত 4টি মূল বিষয়কে প্রাধান্য দিয়েছেন তারা, এবং তারা তাদের পক্ষ থেকে যে ভিপি পদপ্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন যে শেখ সাদি হাসান, তিনি এবং জিএস পদপ্রার্থী বৈশাখী কিন্তু এই 4টি মূল যে উদ্দেশ্য এবং যে তাদের এজেন্ডা সেটি ঘোষণা করেন। এবং তারা প্রতিশ্রুতিতে বলেন যে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এবং একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে তারা কাজ করবেন। সেখানে ব্যাখ্যা হিসেবে তারা উল্লেখ করেন যে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থাপনা গ্রহণ করার মধ্য দিয়ে এই কার্যক্রম স্থাপন করা হবে। একই সাথে তারা ঘোষণা করেন যে বিশ্ববিদ্যালয়ে যে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে তাকে সুরক্ষা করার জন্য তারা নিশ্চিত করবে, এবং একই সাথে নারীদের স্বাধীনতা আনয়নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করবেন বলে তারা জানিয়েছেন। তাদের মূল 8টি প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে তারা যদি বিজয়ী হতে পারেন তাহলে তারা বাস্তবায়ন করবেন বলে এমনটি জানিয়েছেন তাদের এজেন্ডাতে। এবং তাদের আজকের এই নির্বাচনী ইশতেহারে তারা ঘোষণা করেছেন এই 8টি ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজবাড়ীতে মাজারে হামলা ভাঙচুরের সময় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। এতে প্রায় 3,500 মানুষকে আসামি করা হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে রাজশাহীর পবায় খানকা শরীফে ভাঙচুরের ঘটনা এখনও আতঙ্ক কাটেনি সেখানকার মানুষের। ভাঙ্গা কাঁচা পাকা ঘর, পড়ে আছে পুড়ে যাওয়া আসবাবপত্রের অংশ, চারপাশে থমথমে পরিস্থিতি। শনিবার সকাল থেকে গোয়ালন্দ ঘাট এলাকায় নুরাল পাগলার মাজারের সামনে ভিড় করেন উৎসুক জনতা। গরু সাইড দিয়ে নিয়ে গেছে, যাবতীয় জিনিস মালপাতি সম্পূর্ণ নিয়ে গেছে, মানুষ সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে, তস করে ভেঙে জুয়ে ফেলাইছে। এদিকে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলায় অজ্ঞাতনামা 3,500 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর।
শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলার মাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এক পর্যায়ে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এদিকে রাজশাহীর পবায় আজিজ ভান্ডারী খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় এখনো মামলা হয়নি। আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষের। পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ খানকা সংশ্লিষ্টদের। যেখানে বিচারক এখানে ছিলেন, বিচারক থাকি তারা কিছু করতে পারেননি, সুতরাং আমি কার কাজ বিচার চাবো? তবে পুলিশ বলছে উত্তেজিত মানুষ বেশি থাকায় অল্প জনবল দিয়ে আক্রমণ ঠেকানো যায়নি। সমাজের বেশিরভাগ মানুষ কি চাচ্ছে এটা কিন্তু একটা ম্যাটার। আপনি এটার বাইরে যা পাবেন, আপনিও টিকে থাকতে পারবেন না। আপনি যদি সমাজের বেশিরভাগ মানুষের বাইরে যান, দেখবেন আপনাকে কতক্ষণ আমরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজ ভান্ডারী খানকা শরীফে ছিল 3 দিনের আয়োজন। এর বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর চলে হামলা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিস্তারিত জানাতে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, আমার পেছনে যেই টিনের প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলের নিচে নুরাল পাগলের ভক্তরা অবস্থান করতেন এবং এসে এখানেই তারা বৈঠক করতেন। এবং এই যে বৈঠকখানা, এই টিনের প্যান্ডেল, এই বৈঠকখানার পাশেই নুরাল পাগলকে কবর দেয়া হয়। এবং আপনারা ক্যামেরার সাহায্যে যেই প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের উপরে 12 ফুট উপরে নুরাল পাগলকে কবর দেওয়া হয়। এই প্রাচীরটি রং করা হয় কাবা শরীফের আদলে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ জনতা বা তৌহিদি জনতা তারা ক্ষোভ প্রকাশ করলে তাদের ক্ষোভের মুখে এই প্রাচীরটি রং পরিবর্তন করে এই নীল রং করা হয়। তবে নুরাল পাগলের যে কবরটি 12 ফুট উঁচুতে ছিল, সেই 12 ফুট উঁচু থেকে কবরটি নিচে নামানোর বিষয়ে পরিবারের গড়িমসি চলছিল। এই গড়িমসি থাকার পরিপ্রেক্ষিতেই তৌহিদি জনতার ব্যানারে, ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে 2 দফা রাজবাড়ীতে, একটি গোয়ালন্দে, একটি রাজবাড়ী সদরে সংবাদ সম্মেলন করা হয় এবং সংবাদ সম্মেলনের হুঁশিয়ারি দেওয়া হয় যে এই কবরটি যদি নিচে নামানো না হয় তাহলে এই কবরটি তারা বিক্ষোভ করবেন এবং তারা কঠোর পদক্ষেপ নেবেন। তো তাদের অভিযোগ ছিল এই কবরটি 12 ফুট উঁচুতে এবং এই নুরাল পাগল তিনি ইমাম মেহেদি দাবি করতেন নিজেকে, এরকম একটি অভিযোগ ছিল। তারপরেই এই কবরে কালকে জুমার নামাজের পর হামলা চালানো হয়। এই ঘটনায় আমি গোয়ালন্দ ঘাট থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, 3500 থেকে 3000 থেকে 3500 আসামি করা হয়েছে এই ঘটনায়। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে। আগামী নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। 300 আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে। বাংলাদেশি কর্মকর্তার বেতন যেখানে 1 লাখ টাকা, একই পদে ভারতীয় কর্মকর্তার বেতন 25 লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরে অভিযানে নেমে বেতন বৈষম্য, ভারতীয় আধিপত্য সহ নানা অনিয়মের প্রমাণ পায় দুদক। নির্মাণকালের চুক্তিতে অসঙ্গতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদের রিপোর্ট। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত বাংলাদেশের কয়লাভিত্তিক যৌথ প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর একটি রিট করেন হাইকোর্টে। তার অভিযোগ, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন 25 লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। ট্যাক্স কেটে ওরা 1 লাখ টাকা পাচ্ছে। সমপর্যায়ের একজন ইন্ডিয়ান এমপ্লয়ি, তারা কিন্তু মিনিমাম 25 লাখ টাকা পাচ্ছে।
সো এটা চরম বৈষম্য না? এর পাশাপাশি তারা যেটা পাচ্ছে, তারা প্রতি মাসে প্রত্যেকটা এমপ্লয়ি ইউএসডি ডলার 4,500 ক্যাশ হিসেবে পাচ্ছে। রুল জারির পরপরই রামপালে অভিযান চালায় দুদক। সম্প্রতি পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে 20 জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও বাংলাদেশিদের অদক্ষতার অজুহাত দেখিয়ে এ নিয়ম মানা হচ্ছে না। এর ভিত্তিতেই অনুসন্ধানের সুপারিশ করেছে অভিযানকারী দল। কর্মকর্তা কর্মচারী নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল লুটপাট পূর্বক বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্স করে। এই এনফোর্স টিম অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি রামপাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বেতনের তারতম্য থাকলেও তা অস্বাভাবিক নয়, আর সবকিছুই হচ্ছে নির্মাণকালের যৌথ চুক্তির ভিত্তিতে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 18 বছরে নেওয়া হয় 5টি প্রকল্প, খরচের পরিমাণ অন্তত 700 কোটি টাকা, কিন্তু সুফল মেলেনি ভবদহ অঞ্চলের লাখো মানুষের। নানা অনিয়ম আর একের পর এক প্রকল্পের ব্যর্থতায় আশাহত যশোরের দুঃখ ভবদহ। তবে চলতি বছর নদী খননের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন। ভবদহ নিয়ে আলামিন তুষারের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মোবারক শুভ এবং সোহেল কুরাইশি। একসময় ভবদহ থেকে বারোহাটি বয়ে চলা এই নদীটির প্রস্থ ছিল 1.5 থেকে 200 মিটার, কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র 15 থেকে 20 মিটারে, আর গভীরতা মাত্র 3 থেকে 5 ফুট। একই অবস্থা ভবদহ অঞ্চলের অন্য সব নদ নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হয় সমতল। যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। ছেলে ফেলে নিয়ে যে কি বক করতে আছে তো বলা যাবে না। ভ্যান খাবো না তো কি খাবো? কেউ দুটো চাল মাইল দিচ্ছে। প্রত্যেক বাড়ি উঠোনে হাঁটু জল, বাথরুম টুম তো কোনো কিছুই তো চেতনা নেই। নানান সময়ে লাল ফিতার দৌরত্ব এবং স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। 10 বছর ধরে আমাদের এই পানিতে ভোগান্তি খাতে হচ্ছে। পানিতে আমরা থাকতে পারতেছি, শাক পোকামাকড়। তা আমরা রাস্তা ধারে আইসি, বাড়ি বাড়তে থাকি, হানে বাড়তে থাকি। পানিতে যদি মেশিনটা না চাষা হয় তাহলে 12 মাসই থেকে যাবে। 1981 সালের পর থেকেই মূলত এই জলাবদ্ধতার শুরু। 21টি জলকপাটের মধ্যে 18টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। টিআরএম প্রকল্প বাদ দিয়ে 2022 সালে এখানকার এই স্লুইস গেটগুলোর পাশেই পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওতায় এই পাওয়ার পাম্পগুলো বসানো হয়, তবে এখানকার এলাকাবাসী বলছেন তেমনভাবে সব পাওয়ার পাম্পে কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পরিবেশবাদী এবং সমাজসেবীরা বলছেন, জরুরি ভিত্তিতে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ, নদী খনন এবং পরিকল্পিত জনবান্ধব টিআরএম বাস্তবায়ন না করা গেলে এই জলাবদ্ধতা পিছু ছাড়বে না। পানি নিয়ে যে ব্যবসা এখানে হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। যদি কোনো দালাল চক্রের হাতে এই কাজটা দেওয়া হয় তাহলে আমাদের পানি সরা যেমন তেমন আরও আমরা বিপাকে পড়ব। আমডাঙ্গা খালকে বর্ধিত করে এই ভবদহের যে টেকা নদীর সাথে সংযোগ দিতে হবে। পানি কোনো মতে যা আসা শুরু করলে পানিও নিজেই তার জায়গা তৈরি করে নেবে। স্থানীয় প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে প্রকল্প। যদিও নদী রক্ষা কমিশনের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নিজেই বলছেন, ভৌগোলিক কারণে অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন। আইডব্লিউএম যেটা ফিজিবিলিটি স্টাডি করতেছে, এটারও আমরা যেটা ধারণা করতেছি নভেম্বর-ডিসেম্বরের ভিতর তাদের একটা সাজেশন আমরা পেয়ে যাব। হরি, টেকা, বুড়ি সেপ্টেম্বর থেকে এই নদীগুলো আমরা খননের কাজ আমরা করতে পারবো। কোনো জায়গায় 3 মিটার, কোনো জায়গায় 4 মিটার, কোনো পর্যন্ত 7 মিটার পর্যন্ত আমাদের নদীর গভীরতা থেকে ডাউন আছে। বাজে সব অভিজ্ঞতা ভুলে ভুক্তভোগীদের চাওয়া, এবার অন্তত প্রযুক্তিগত ব্যর্থতা আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আলোর মুখ দেখবেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। দুপুরের সময় আরও থাকছে। Every American sitting at home right now needs to realize that you are paying for a genocide. Rise up, America! গাজায় গণহত্যায় মার্কিন সহায়তার অভিযোগ তুলে সিনেট আলোচনায় যুদ্ধফেরত 2 সেনার প্রতিবাদ। ক্যাপিটল হিল থেকে টেনে হিচড়ে বের করল পুলিশ।
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে 5 জন নিহত হয়েছেন। সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এতে 15 জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেখানে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসে প্রায় অনুমান 30 জনের মতো যাত্রী ছিল। অনেক চেষ্টা করে প্রায় 15 জনের মতো যাত্রীকে আমরা বিভিন্নভাবে বাস থেকে বের করে হাসপাতালে প্রেরণ করি। বাসের মধ্যে 3 জন ধরে নেওয়া যায় তারা হয়তো জীবিত নাই। 3 জনকে বাসের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। আর সর্বশেষ এই মুহূর্তে পর্যন্ত 5 জনের প্রাথমিকভাবে সংবাদ পেয়েছি মৃত্যুর। পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে বগুড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ব্যবসায়ীকে হত্যার পর মব তৈরি করে তার ছেলেকেই দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয় অভিযুক্তরা। ধান খেতে পড়েছিল ব্যবসায়ী শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ। পরিবারের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও পলাশের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনা বেচার পাওনা 1.5 লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলের আত্মীয় সুজন তাকে তেলিপুকুরের গ্যাস পাম্পের পেছনে ডেকে নিয়ে যায়। সেখানে পলাশ ও শামীম 30 থেকে 40 জন সহযোগী নিয়ে প্রথমে শাকিলের ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পলাশ ও শামীম সহযোগীদের নিয়ে মব তৈরি করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে আটক করিয়ে দেয়। পরে শনিবার সকালে তেলিপুকুরের একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এগুলোতে চেঁচিয়ে দিকে চেঁচে তখন আমাদেরকে খুঁজে মেরেছে। রুদ্র আমার ভাইটা খুঁজে পাচ্ছি না, কয় ভাড়া ভাড়া অতি থানার অতি তাই করছে। থানায় যাওয়ার পরে আমাদের কোনো মামলা নেয়নি, কোনো কিছু আমাদের দুর্ব্যবহার করছে ওসি সাহেব। পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে এই মুহূর্তে নামগুলো সামনে আনছি না। পরিবার থানায় গিয়েছে, তারা মামলার এজাহার দিচ্ছেন। আমরা মামলাটা রুজু করে আমরা বাকি সবাইকে অ্যারেস্ট করব। নিহত শাকিলের বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যা সহ একাধিক মামলা চলমান আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন যুদ্ধ ফেরত 2 মার্কিন সেনা। সিনেটে রাষ্ট্রদূত মনোনয়নের আলোচনার মধ্যেই প্রতিবাদ করেন তারা। পরে ক্যাপিটল পুলিশ 2 সেনা কর্মকর্তাকে জোর করে বের করে নিয়ে যান। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই মার্কিন সিনেট থেকে যুদ্ধফেরত 2 মার্কিন সেনাকে জোর করে বের করেন ক্যাপিটল পুলিশের সদস্যরা। এদের মধ্যে একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আগুইলার, আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবেউ। এর আগে রাষ্ট্রদূত মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় দাঁড়িয়ে গাজায় গণহত্যায় মার্কিনদের জড়িত থাকার নিন্দা জানান 2 কর্মকর্তাই। এমন বক্তব্যে তাদেরকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন কমিটির চেয়ারম্যান। Every American sitting at home right now needs to realize that you are paying for a genocide. Rise up! Rise up, America! Rise up! It is time to take back this country from these corrupt politicians. আগুইলার জানান, তিনি আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সঙ্গে কাজ করতেন। বলেন, সংস্থাটির খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিকল্পিত মৃত্যু ফাঁদ। আগুইলারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের সঙ্গে সমন্বিতভাবে খাদ্যের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী অভিযান চালায় ইসরায়েল। এছাড়া জোসেফাইন গিলবেউ গাজায় গণহত্যা এবং জাতিগত নির্মূলের কথা জানিয়ে বলেন, মার্কিনরা শিশু হত্যার সঙ্গেও জড়িত। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক চেয়ারম্যান জেমস রিশ এতে তীব্র প্রতিক্রিয়া জানান। তাদের জেলে পাঠানোর আহ্বান জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। এবারে বাংলাদেশ নেপাল ম্যাচের খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য কোচ হেভিয়ারের। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়াও। দশরথ রঙ্গশালায় ম্যাচ শুরু হবে শনিবার সন্ধ্যা 5:45টায়।
নেপাল ম্যাচ নিয়ে এক ধরনের হযবরল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। 13 আগস্ট থেকে ক্যাম্প শুরু করলেও কাবরেরা পূর্ণ স্কোয়াড নিয়ে দেশে অনুশীলন করতে পেরেছেন মাত্র 2 দিন। হিমালয়ের দেশে গিয়ে কম্বিনেশন কতটা সেট করতে পেরেছেন স্প্যানিশ কোচ তা দেখা যাবে মাঠের লড়াইয়ে। দল হিসেবে নেপালের তুলনায় কোনো অংশেই এগিয়ে নেই বাংলাদেশ। হামজা, সমিত সোম থাকলে ব্যবধান হতো স্পষ্ট, তবে তারা ম্যাচ দুটো খেলতে না চাওয়ায় সেই সুবিধাও পাচ্ছে না লাল সবুজ। তাই অনেকটা ব্যাকফুটে থেকেই ম্যাচ খেলতে নামবে কাবরেরার দল, যদিও প্রতিপক্ষকে সমপর্যায়ে বলছেন স্প্যানিশ কোচ। আমার কাছে মনে হয় না দুটো দলের মাঝে খুব একটা পার্থক্য আছে। শক্তির বিচারে আমরা অনেকটা সমপর্যায়ের। এখানে ম্যাচ খেলাটা সহজ নয়। সবশেষ নেপাল থেকে আমরা হার নিয়ে ফিরেছি, সেটা আমার মনে আছে। তবে এবার প্রেক্ষাপট আলাদা। আশা করছি ভালো কিছু হবে। তবে হামজা কিংবা সমিত সোম থাকলে আমরা এগিয়ে থাকতাম। নেপালের বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচ খেলছে মূলত হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। যদিও বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিল ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে হবে ম্যাচ, সেটা তো হয়নি, এমনকি মেলেনি এশিয়ার কোনো শীর্ষ সারির দল। তারপরও এখান থেকেই প্রস্তুতি সারার লক্ষ্য অধিনায়কের। এটা আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আমাদের হাতে আর কোনো ম্যাচ নেই, সেই হিসেবে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচ বলে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমরা চাই জয় তুলে নিতে। এটা দলের ফুটবলারদের মাঝে আত্মবিশ্বাস বাড়াবে। প্রস্তুতির অংশ হিসেবে নেপালের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে লাল সবুজ, একই ভেন্যুতে, যা মাঠে গড়াবে 9 সেপ্টেম্বর। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাজারে হামলা ভাঙচুরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। স্বাভাবিক প্রক্রিয়া দেশ না চলার অভিযোগ। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা খতিয়ে দেখছে সরকার। আর দুদিন পর ডাকসু নির্বাচন, শেষ সময়ে তুঙ্গে প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন ও সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে ছাত্রদলের 8 দফা ইশতেহার ঘোষণা। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। সমাজে অস্থিরতা অনিশ্চয়তা দূর হওয়ার আশা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।